যেমন কম্পোনেন্ট আর ভেরিয়েন্ট অ্যাড করছো, তারপর অটো লেআউট অ্যাড করবে সবকিছুতে। নেক্সট টপিক হলো তো লেআউট। ফার্স্টে আমাদের জানতে হবে অটো লেআউট জিনিসটা কি। হুম। তুমি বলো অটো ওকে। লেআউট। অটো লেআউট হচ্ছে আমরা যখনই কোনো লেআউট ইউজ করবো সেইখানটা আমরা অটোমেটিকলি আগের কম্পোনেন্ট বা আগের সেই জিনিসটা ইউজ করতে পারবো, আই গেস তো। ওটাই অটো লেআউট। অটো লেআউট হলো ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনিং এর জন্য আমাদের রেসপন্সিভ হুম। ডিজাইন ক্রিয়েট করতে হেল্প করে। লাইক অটো লেআউট ইউজ করলে আমরা যে কি বলে আমরা যে এলিমেন্ট গুলো ইউজ করবো, আমাদের একটা ফ্রেম বা একটা কন্টেনার থাকবে বা একটা কম্পোনেন্ট থাকবে, তার ভেতর আমরা বিভিন্ন এলিমেন্ট ইউজ করেই তো ডিজাইন করব। তো আমরা যখনই আমাদের হ্যাঁ। ডিজাইনে অটো লেআউট ইউজ করব, তখন কি হবে, আমাদের সেই ফ্রেম বা সেই কম্পোনেন্টের ভেতরের যে এলিমেন্ট গুলো, সেগুলো অটোমেটিকলি অ্যারেঞ্জ হবে, সেগুলোর মধ্যে অটোমেটিক স্পেস আসবে এবং রিসাইজ হবে সেগুলো সেগুলোর ব্রেক পয়েন্ট অনুযায়ী। এবার এই অটো লেআউট আমরা ওকে। ইউজ কোথায় কোথায় করি? বাটনসে ইউজ করি, কার্ডে ইউজ করি, ন্যাপ বারে ইউজ করি, ফুটারে ইউজ করি, ওকে। লিস্টে ইউজ করি, ফর্মে ইউজ করি, আর স্পেসিফিকলি রেসপন্সিভ ডিজাইনিং এর ক্ষেত্রে ইউজ করি। এটা যখন অটো লেআউট অ্যাডভান্স তুমি পরের দিন শিখবে, আরো ভালো করে বুঝবে যে রেসপন্সিভ হচ্ছে কি করে। লাইক যখন আমরা হুম। প্রপার অটো লেআউট করব, তারপরে যখন আমি হুম। ধরো আমি যদি একটা কার্ডই ডিজাইন করি, কারণ আমি কার্ড দিয়েই বোঝাই, কার্ড দিয়েই বোঝাবো পরের দিনও। যখন একটা কার্ড তুমি অটো লেআউট করে ফেলবে না, তারপর যখন তুমি সেটাকে হ্যাঁ। টেনে বড় করবে, ছবির সাইজ বড় হবে, সবকিছুর মধ্যে স্পেস বাড়বে কমবে অ্যাডজাস্ট হবে, লেখাগুলোও সেই মতো আস্তে আস্তে বেড়ে যাবে। কিন্তু সেম হুম। জিনিসটাই তুমি যখন অটো লেআউট করবে না, তখন তুমি যখন কার্ডটাকে টানবে, তখন কি হবে, কার্ডের যে রেক্ট্যাঙ্গেলটা আছে বা যে ফ্রেমটা আছে, শুধু সেটা বাড়বে, ভেতরের এলিমেন্ট গুলো কিন্তু যেই কোনায় পড়েছিল ওই কোনাতেই থাকবে। তো এটাই আমাদের অটো ওকে। লেআউট করার সুবিধা, যে হাইট উইডথ যখন বাড়ে, তখন কম্পোনেন্টের সঙ্গে বা ফ্রেমের সঙ্গে এলিমেন্টেরও বাড়ে। তো এবার তোমায় যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইজ অটো লেআউট, তখন তুমি কি বলবে? অটো লেআউট ইন হুম। Sigma is a feature that helps you automatically arrange or space resources, space and resize elements inside a frame or হুম। component. তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ অটো লেআউট, আমরা বলবো অটো লেআউট ইন সিগমা is a feature that helps you automatically arrange, space and resize elements inside a frame. এবার অটো লেআউট হুম। ইউজ কোথায় হয়? ওকে। ইউজ ফর বাটন, দেন ফার্স্টলি তো navbar, then footer, then card and list, and most specifically responsive design. রেসপন্সিভ ডিজাইনের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে যখন আমরা পুশ করবো তখন। পোর্টফোলিও পোর্টফোলিও তৈরি করবো যখন, কি হুম, রেসপন্স ডিজাইনে কখন আমাদের আরো ক্লিয়ার হবে না বলছিলেন? একটু জোরে বলো। আপনি বললেন না আরো ক্লিয়ার হয়ে রেসপন্সিভ ডিজাইনের, হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করছিলাম। যখন আমরা কোডিং করবো তখন। ওকে। হ্যাঁ, যে ওই যে তুমি রেসপন্সিভ ডিজাইন কাকে বলে, তারপর আমরা যে ব্রেক পয়েন্ট গুলো শিখেছি। অ্যাকচুয়ালি তুমি ব্রেক পয়েন্ট ইন রিয়েল লাইফ আমরা ডিজাইনে কি করি, ব্রেক পয়েন্টের জন্য আলাদা আলাদা তিনটে ফ্রেম ইউজ করি। কিন্তু সেম পেজের কোডের মধ্যে কি করে তিনটে আলাদা আলাদা ফ্রেমকে কানেক্ট করাতে হয়, সেটাই তো কোডে শিখবে, যে ব্রেক পয়েন্ট অ্যাকচুয়ালি
করতে হয় কি করে। আমরা তো এখন ওকে। তিনটে আলাদা আলাদা ফ্রেম নিয়ে তিনটে আলাদা আলাদা ডিজাইন করে দিই, কিন্তু তখনই তুমি হুম। কোড যখন করবে তখন একটা সিঙ্গেল কোডের মধ্যেই তোমার তিনটে ফ্রেমের কোডই হবে। ওকে। দেখো তুমি আগের দিন তো বলছিলে কোডিং এ ভয় লাগে, পরে গিয়ে যখন করবে হতে পারে তোমার ওটাই বেশি ইন্টারেস্ট এসে গেল, চান্স থাকে। আমার আমার মনে হচ্ছে এটাই হবে সাইকেন্টিফিক, আমারও আমার চাই না, কেন আমার মনে হচ্ছে এটা। কারণ ওটাই আমার একটা বন্ধু আছে। যে ডিজাইন শুধু ভালো লাগে, কিন্তু কোডিং এ গেলে পুরো আলাদাই ইন্টারেস্ট চলে আসছে কোডিং এ। কারণ আমার একটা বন্ধু আছে, ও আপনার কোডিং এ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সামথিং এ করছে। ও আমাকে কালকে ওর সাথে কথা বলছে কি, আমার জানি না কেন আমার মনে হচ্ছে ইন ফিউচার তুই কোডিং এর দিকেই চলে আসবি। কারণ তোর যখন ডিজাইনটা ভালো লাগছে, তুই এই ডিজাইন করতে করতে একটা কি হয়ে যায়, ঠিক মনে হবে যে ডিজাইন তো নিজে করছি, নিজে একবার কোড করে দেখি না কেমন লাগে, নিজেরটা নিজে দেখি কেমন লাগছে। বলছে হ্যাঁ, এটাই হয় মোস্ট যদি দেখি। ভালো লাগবে। ফার্স্ট তো দেখো কোডিং শেখাটা আমার মনে হয় তোমার জন্য ভালো হবে তুমি যদি ভালো কোনো কোম্পানিতে কাজ করতে চাও। ফার্স্ট তো ডিজাইনার, যেসব ডিজাইনাররা ডেভেলপমেন্টও পারে তাদেরকে প্রেফার বেশি করে। আর এখন শুধু ডিজাইনিং শিখে কাজ খুঁজতে খুব কম লোকই যায়, সবাই আলাদা আলাদা আরো কিছু স্কিল সাথে নিয়ে যায়। এটা একটা রিজন হুম, আছে হুম। যে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর আরেকটা রিজন হলো তুমি যখন একটুখানি কোড করা শিখবে, আমাদের তো বেশি কোডের পার্ট নেই, আমরা শুধু যেই ডিজাইনটা আমরা নিজেরা তৈরি করছি ইউআই এক্স এ, সেই ডিজাইনটুকুই আমরা কোড করে তুলবো। আমরা এখন যদি একটা ফর্ম তুমি আর আমি রেডি করি, সেই ফর্মটা তো কাজ করবে না, কিন্তু তুমি যখন পরে না। জানতে পারবে যে তুমি একটা ক্যালকুলেটর তৈরি করতে পারবে কোড করে, যেই ক্যালকুলেটরটা অ্যাকচুয়ালি কাজ করবে। তুমি একটা হুম। ওয়েবসাইট যখন নিজে ডিজাইন করবে ইউআই করে, সেটা তুমি কোডে পুরোপুরি তুলবে। তোলার পর সেটা পুরো ডেভেলপ হয়ে গেলে তুমি নিজে তোমার ওয়েবসাইট লঞ্চ করতে পারবে, সেটা লোকে ফোনে ল্যাপটপে দেখতে পারবে। তখন তোমার এই জিনিসটা যখন ইন্টারেস্ট লাগবে, তখন তোমার মনে হবে যে ঠিক আছে ডিজাইনিং তো শিখে গেছি, এবার আমি কোড করতে। ওটাই হয় বেশিরভাগ লোকেদের, ওটাই আমার ওই জন্য মনে হচ্ছে যে পরে গিয়ে তোমার ইন্টারেস্ট আসতে পারে কোডিং এ। ইন্টারেস্ট আসলে করবে, এটা হলো কথা। তুমি ইউআই বেস শেখা এক- কমপ্লিট হয়ে গেলে ইউআই বেস এর জন্য একটা জব খুঁজে নেবে। পড়াশোনার কোনো শেষ নেই, জব করতে করতে একদমই একদমই করতে থাকবে। স্পেশালি একদমই। কর্পোরেট প্রেফার করে যারা বেশি স্কিলস জানে তাদের। শুধু ইউআইএক্স এর ওপর ডিপেন্ড করে কাজ পাওয়া সোজা, কিন্তু কর্পোরেটের এটাই অসুবিধা, কাজ তুমি ঠিক পেয়েই যাবে। কেউ নেই যে কর্পোরেটে বলতে পারবে যে মোটামুটি স্কিল নিয়ে এসছে আর কাজ পায়নি, কিন্তু কাজ টিকিয়ে রাখাটাই অনেক বড় কথা। আর ওটার জন্যই নিজের স্কিল বাড়াতে থাকতে হয়। একদমই। এই জন্য দেখবে। না, যেমনি আমার অনেক বন্ধুরা কমিউনিটির কাজ করে। আমার একটা বন্ধু, ঠিক আছে, ও ও বলছে রিসেন্টলি নাকি ওর ওয়েবসাইট অ্যাপ বিল্ডিং এর মধ্যে আছে তো। ও নিজে বলছে এখন নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করছে, টাকা নিয়েছে কোড দিয়ে করতে। বলছে ডিজাইনিংটা এমন একটা হয়ে গেছে, বলছে ভাই ডিজাইন ডিজাইন ছাড়ো, ওয়ার্ডপ্রেস এর লেআউট তুলে তাড়াতাড়ি করে দাও। নাকি এমনি ধরনের হয়ে গেছে এখন বাজার। হ্যাঁ, এখন ডেভেলপারদের খুব ডিমান্ড। আর যদি কেউ ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট দুটোই পারে, তাহলে তার ডিমান্ড অনেক বেশি। আচ্ছা, আজকে আমরা যেহেতু অটো লেআউটের কিছু বেসিক জিনিসপত্রই শিখবো, তো ওই জন্য বেশি কঠিন কিছু আমি বলছি না। ফার্স্ট আমি তোমায় বলি, সিম্পলি আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, হুম, আর zoom করে দিলাম। হুম। এবার এটা সাইডে রয়েছে, থাক আমি অবশ্যই এই দুটোকে নিই। আমরা এই দুটোকে সিলেক্ট করব, করে এই যে লেআউট লেখাটা রয়েছে এখানেই আমাদের হবে অটো লেআউটের কাজ, এই পাশে
যে আমাদের টগলটা রয়েছে, এই অটো লেআউটের টগলে যখনই আমরা হ্যাঁ, ক্লিক করবো আমাদের অটো লেআউট হয়ে গেল। এবার এই দুটো একসঙ্গে জুড়ে গেছে। এবার ওকে। উইথ আমার ফিক্স থাকবে, হাইট ফিক্স থাকবে সিঙ্গেল জিনিসে। পরে আমরা এই হাফ কন্টেন্টের কাজও শিখবো। হাফ কন্টেন্টের কাজ আমাদের দরকার পড়ে যখন অনেকগুলো এলিমেন্ট একসাথে আমরা অটো লেআউট করি, যেটা আমরা অ্যাডভান্সে করবো। এবার এটাতে কি হয়, হুম, আমাদের সাইড বাই সাইড প্যাডিংটা দেয়। সাইড বাই সাইড প্যাডিং কমানো বাড়ানো যায়। আর এটাতে তোমার ওপর নিচে প্যাডিং কমানো বাড়ানো যায়। আর এটাতে তোমার গ্যাপ কমানো হুম, বাড়ানো যায়। এবার গ্যাপের যেহেতু আমাদের সিঙ্গেল এলিমেন্ট, গ্যাপের কোনো কাজ নেই, তাই জন্য এটাতে গ্যাপের কোনো কাজও করবে না। ওকে। এবার এটাতে তুমি কি বুঝলে যে আমরা এই যে ওপর নিচে প্যাডিংটা দিলাম, সেটাতে কাজটা কি হলো? এটা যে আমার না। বাটনটা হচ্ছে এই সাইজের বাটনটা ছিল, এবার হ্যাঁ। এর সাইডে আমি কিছু তো প্যাডিং দিয়ে দিয়েছি। ওপর নিচে 30, হুম, সাইড বাই সাইড 36, যদি এরকম দিতে নেই, হুম, 35, সামটাইম ধরো 15, বোর্ডারদের অসুবিধা ওরকম করলে। এটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি যতই ছোট করি না কেন, প্যাডিং কিন্তু আমার লেখার চারপাশে যা রয়েছে তাই থাকবে। এটাই যদি আমি কোনো একটা সেম ডিজাইনে করি, যেটাতে আমার অটো লেআউট না করা থাকে, তাই হ্যাঁ। আরেকটা আমি বাটন বানাই। ম্যাম, স্টার্ট করেছিলেন আপনি হ্যাঁ, রেকর্ডিং? হ্যাঁ, 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 রেকর্ডিং রেকর্ড। স্টার্ট করেছিলেন? সেম আমি আরেকটা বাটন বানালাম, এটাতে লেখাও সেম, সব সেম। ফার্স্ট আমার প্রবলেমটা কি হবে, হুম, অটো লেআউট না করলে আমি আন্দাজে আমার মতো করে মিডিলে বসাচ্ছি। এটা যে শিওরলি পুরোপুরি হ্যাঁ, লেখা মিডিলে আছে সেটার কোনো গ্যারান্টি আমার কাছে নেই। যেটা আমি অটো লেআউট করলে আমি জানি এখানে যখন মিডিল অ্যালাইন করা আছে, তার মানে ওটা মিডিলেই রয়েছে। সেকেন্ডলি কি হলো, আমি বাটনের দুদিকে প্যাডিং দিয়েছি 35, উপর নিচে প্যাডিং দিয়েছি কত, 15। এবার আমার বাটনটা যতই হুম, ছোট করা হোক না কেন, এই যে লেখাটা, লেখার চারপাশে এরিয়াটা আমি যত বলেছি এটা কিন্তু ততই ধরে রাখবে, 35 আর 15ই ধরে রাখবে, এটা কমতে দেবে না। ওকে। এবার আর কি হবে, ও যতই ছোট হোক, ও কি লেখাটাকে ওর থেকে বেরিয়ে যেতে দিচ্ছে? না। ও লেখাটাকে সহ যাচ্ছে, প্লাস ওর প্যাডিংটাও ঠিকঠাক বজায় রাখছে। এবার সেম জিনিসটাই যদি আমি যেটা অটো লেআউট করিনি সেটাই করি, লেখা কি গেল ওর সাথে? লেখাটা হোয়াইট বলে বুঝতে পারবে না, লেখাটা গেল ওর সাথে? না। গেল না। এটাকেই বলে রেসপন্সিভ ডিজাইন, যে আমার বাটনের ভেতরে এলিমেন্ট বাটনের সাথে থাকবে, প্যাডিং মার্জিন সব আমি যেরকম যা দিয়েছি সেরকম বজায় রাখবে। এটাকে বলা হয় ওকে। রেসপন্সিভ ডিজাইন। আর এটাতে আমি কোনো কিছু করিনি, তাই এটা রেসপন্সিভ না। তাই জন্য আমি যখন ছোট করছি তখন শুধু আমার কম্পোনেন্ট ছোট হচ্ছে, তার ভেতরে এলিমেন্টের কোনো ফারাক পড়ছে না। বুঝলে? বুঝলাম। এবার এটাই তোমার করতে হয়। তোমাকে আমি একটা কোনো ডিজাইনের থেকে কিছু পার্ট দেখিয়ে দিচ্ছি সাথে। এটা জাস্ট বেসিক তোমাকে আমি অটো লেআউটটা দেখালাম। প্রপার অটো লেআউটের কাজ আমরা নেক্সট দিন শিখবো। এখানে অনেক কিছুতে অটো লেআউট করার আছে। ফার্স্ট আমরা যদি একদম কোনাতেই ডট গুলোতেই চলে আসি, এগুলোতেও তোমার অটো লেআউট করাতে হয়। কেন? কারণ আরেকটা জিনিস করা যায়, গ্রুপ করানো যায়, কিন্তু গ্রুপ করানো উচিত না, ওটা তোমার ডিজাইনটাকে খারাপ করে। তোমার ডিজাইনটা যখন কোনো প্রফেশনাল কেউ চেক করবে, তার মনে হবে এই ছেলেটা প্রফেশনাল না। নটা নিয়ে নিয়েছি, নটা না নিলেও চলবে, থাক, তিনটা ঠিক আছে। এবার আমরা প্রথমে তিনটে নিয়েছি, এই তিনটের মধ্যে আমরা অটো লেআউট করে দিলাম। ওকে, হ্যাঁ, এখানে আমাদের হ্যাঁ, নটা ছিল। প্রথমে আমরা এই তিনটের মধ্যে করে দিয়েছি। এবার তুমি এখানে গ্যাপের কাজও বুঝতে পারবে। এই যে গ্যাপ তুমি যত কমাবে বাড়াবে, এই সবকটার মধ্যেই গ্যাপ তত কমতে পারবে।
ওকে, ম্যানুয়ালি আমরা গ্যাপ কমাতে পারবো একটা ডিজিট অনুসারে, রাইট? হ্যাঁ, এবার ম্যানুয়ালি যদি আমরা অটো লেআউট না করে আলাদা আলাদা করতাম তখন সবকটার মধ্যে তো গ্যাপ প্রপার নাও আসতে পারে। তো আমরা অটো লেআউট করলে আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে গ্যাপ বাড়াতে কমাতে পারি, আমাদের যতগুলোই এলিমেন্ট থাকুক না কেন সবকটার মধ্যে সেম গ্যাপ যাবে। ওকে, আর তো এখানে যাতে হ্যাঁ বলো। যাতে এটা আমি একটা জিনিস আমার মাথায় আসলো যে যখন আমরা গ্যাপ বা এগুলো থাকে সেগুলো তো অল ডিজিটসে থাকে, যেমনি কত ফন্টার সাইজ, কত ফন্টের নাম, কত এগুলো যখন আমরা লিখে পুরো আপনি যেমন দেখেন প্রেজেন্টেশন করে পাঠাতে হয় পুরো একে হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টকে, যাতে ডেভেলপার যখন ওয়েবসাইটটা তৈরি করে তার যাতে কোনো প্রবলেম না হয়, ওই হুম, কারণে আমরা ডিজিট অনুযায়ী ম্যানুয়ালি করে রাখি জিনিসটা, রাইট ম্যাম? yes. এখানে তুমি হাগেরও কাজ কিছুটা বুঝতে পারবে আশা করি। ওই যে তোমাকে আমি বললাম না যে পরদিন তুমি হাইট এর হাগ কথাটা বুঝতে পারবে। আমাদেরকে অপশন দুটো দেওয়া হয়, হাইট আর উইডথ। একটা থাকে ফিক্স, একটা থাকে হাগ। হাগ কন্টেন্ট মিন এর চারপাশে তুমি একটা ব্লু রেক্টাঙ্গেল দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, এটা হলো আমার এই যে আমার কাছে এলিমেন্ট এখানে কোনটা, এই ইলিপস গুলো আর এর যে মেন হুম, ফ্রেম, অর্থাৎ এই ব্লু রেক্ট্যাঙ্গেলটা। যখনই আমার উইড বা আমার হাইট হাফ করা থাকছে, দ্যাট মিনস এ আমার এলিমেন্টকে হাফ করে থাকছে, এলিমেন্টের সাইজের সঙ্গে নিজের সাইজ মিলিয়ে চলছে। কিন্তু যখনই হাইট বা উইড কোনো একটা হাফ করা থাকবে না, লাইক হাইট যদি এখানে ফিক্স করা থাকে, দ্যাট মিনস এই যে বাইরের ফ্রেমটা রয়েছে এর নিজস্ব আলাদা হাইট থাকবে। এর আর ভেতরের ওকে। এলিমেন্টের হাইট সেম থাকবে না। মানে আমি বলতে চাইছি, ধরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এবার আমি একটা ছবি নিয়ে আসি। তোমার আলাদা আলাদা জিনিস নিয়ে রিসার্চ করবে, দেখবে তোমার আরো কোন কোন হুম। জিনিসের প্রতি তোমার পছন্দ কি কি, সেগুলো সম্পর্কে একটা ধারণা নিলে তৈরি হবে। ক্রপ করে নিই। হুম, ঠিক আছে, আমি ওই রেক্ট্যাঙ্গেলটার উপর বসিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু বড় করে দিই, করে দিলাম। করার পর এই রেক্ট্যাঙ্গেলের সঙ্গে এই ইমেজটাকে আমি করে দিলাম অটো লেআউট। এবার করার পর আমি উইডথ করে দিচ্ছি হাফ কন্টেন্ট, হাইট করে দিচ্ছি হাফ কন্টেন্ট। এবারে কন্টেন্টকে হাফ আর কন্টেন্ট হাফ করা। এবার এটার উইডথ ভাগ হচ্ছে না, কেমন লাগে। পরের দিনই করিয়ে দেবে, সিঙ্গেল এলিমেন্ট এরকম প্রবলেম হয়। আর ভাবলাম সিঙ্গেল এলিমেন্ট দিয়েই দেখিয়ে দিই, যদি দেখানো যায়। হবে না সিঙ্গেল এলিমেন্ট দিয়ে, বেকার তোমার উল্টে কনসেপ্ট শুরুতেই ভুলভাল চলে আসে। ঠিক আছে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি হ্যাঁ, হ্যাঁ, বেশি ঠিক চেষ্টা আছে। করতে গেছিলাম সিঙ্গেল জিনিস দিয়েও বুঝিয়ে দেওয়ার, এর জন্য বলে যেদিনেরটা সেদিন করানোই ভালো। যেটাতে ছিলাম আমরা ওটাতেই ফেরত আসি। আমরা এখন তাহলে এখান থেকে
9টা ইলিপস নিয়ে একটা এরকম এরকম একটা রেক্ট্যাঙ্গেল ডিজাইন রেডি করব। ওকে, তো ফার্স্টে ওকে আমরা তিনটে নিয়ে নিয়েছি, এই তিনটের মধ্যে আমাদের অটো লেআউট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা কন্ট্রোল ডি করবো দুবার, তাহলে কি হবে, আমাদের আলাদা করে আর দুবার অটো লেআউট করতে হবে না। এই দুটো আমাদের অটোমেটিকলি ওকে অটো লেআউট হয়েই আসছে। এবার এই হুম সবকটাকে আর আমরা একবার অটো লেয়ারটা মানে হ্যাঁ বলো বলো। একবার অটো লেয়ারটা কিভাবে করে দেখাবেন ম্যাম? হ্যাঁ ভুলে দেখিয়ে দিচ্ছি। হাফটার হাফটার জন্য ভুলে গেলাম আমি পুরো হাফ। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ফালতুগিরি করতে গিয়ে আমি ইয়ে করে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্টে আমরা এরকম তিনটে ইলিপস নিয়েছি, এই ইলিপস তিনটেকে একসাথে নিয়ে আমরা লেআউটে চলে যাব, গিয়ে টগল বাটনে ক্লিক করে দেবো। করলে কি হলো, আমাদের অটো লেআউট হুম ক্রিয়েট হয়ে গেছে। অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার এদের মধ্যে আমাদের গ্যাপ হ্যাঁ ধরো 14 আছে, অসুবিধা নেই, আমাদের গ্যাপ 14 থাক। এবার আমাদের একটা অটো লেআউট ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের ফ্রেম 1 এসে গেছে, ফ্রেম যখনই চলে আসবে দ্যাট মিনস তোমার অটো লেআউট ক্রিয়েট হয়ে গেছে। এবার এরকম আমাদের আরো দুটো লাগবে, ওকে তো দুটো আমরা ডুপ্লিকেট বের করে নিলাম। হুম এবার আমরা এই দুটোকে এর সাথে সিলেক্ট করব, করে আমাদের এই তিনটে ফ্রেমেরও তো আমরা একটা অটো লেআউট চাই, কারণ আমার যখন ডিজাইন কেউ দেখবে, আমি চাই না পরে কোনোভাবে আমার ডিজাইনে কোনো কাজ করতে গিয়ে উপরের তিনটে সার্কেল রয়েছে, নিচের সার্কেল অন্য কোথাও চলে গেল। আমি চাই এই সবকটাও যেন একটা সিঙ্গেল গ্রুপের মধ্যে থাকে। ওই জন্য আমরা আবার একটা অটো লেআউট করবো। হুম করে এবার এদের মধ্যে আমরা গ্যাপ ওকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, করে আমাদের এই যে ডিজাইনটা রেডি হয়ে যাবে। এদের মধ্যে ওকে, আবার অটো লেয়ার হ্যাঁ হ্যাঁ, এক এদের মধ্যে আবার একবার অটো লেয়ার আমি জিজ্ঞেস করছিলাম, আমি যদি একবার অটো লেয়ার আবার অটো লেয়ার আমি আরেক করতে পারবো তাহলে দুবার দুবার বা তিনবার করতে পারবো অটো লেয়ার একটা এর মধ্যে ফ্রেমের মধ্যে? তুমি একটা ফ্রেমের ওকে মধ্যে কোথায় করছো, ওকে এটা আমার ফ্রেম 1। এই যে এটা আমার ফ্রেম 1, এটাতে আমি অটো লেআউট করলাম। করে এটার আমি দুটো ডুপ্লিকেট বের করলাম, হ্যাঁ ফ্রেম 2 আর ফ্রেম 3। তারপর এই তিনটে ফ্রেমের একসাথে আমি একটা অটো লেআউট করলাম। ওকে অটো লেয়ার একটু কনফিউজিং লাগছে আমার। অসুবিধা হলে বলো, আমি আবার একবার করে দিই। আরেকবার আরেকবার ম্যাম আরেকবার, আমি কনফিউজ হয়ে গেছি আমি জানি। ওকে, নো ইস্যু। করি, ফার্স্ট এই একটা সার্কেল ওকে আমরা নিয়ে নিয়েছি। এবার এটার আমরা দুটো ডুপ্লিকেট বের করবো। বের করে এদের হুম তিনজনকে আমরা মোটামুটি পাশাপাশি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এই তিনটেকে একসাথে সিলেক্ট করছি। করে আমরা এখানে গিয়ে কি করবো, টগল বাটনে ক্লিক। আর কিছু আমাদের এখানে কাজ নেই। হুম এবার আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো গ্যাপটাকে কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম, যেটা আমাদের ভালো লাগে। তাহলে কি হলো, আমাদের ফার্স্ট ফ্রেম হুম রেডি হয়ে গেছে। এবার এরকম ওকে সার্কেল ফ্রেম আমাদের আরো কটা চাই, দুটো। তার জন্য আমরা দুটো ডুপ্লিকেট বের করে নিলাম। এবার ওগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা চাই না তো যে এই তিনটে আলাদা হয়ে যাক, আর শুধু শুধু যদি আমরা এই তিনটেকে বসিয়ে রাখি, এদের মধ্যে আমরা গ্যাপ কতটা রয়েছে বা তিনটে ঠিকঠাক ভাবে পরপর বসেছে কিনা সেটা তো আমরা শিওর হতে পারছি না। তো সেই সিওরিটির জন্য আমাদের কি দরকার, আর একটা অটো লেআউট করা দরকার। হুম ওই জন্য আমরা আর একবার অটো লেআউট করে দিলাম। করে দিয়ে এদের মধ্যে আমরা গ্যাপটা ঠিক করে দিচ্ছি। বলো, বুঝছো? হ্যাঁ ম্যাম আচ্ছা, আমি এই এবার জায়গায় আর কি সেই অটো লেআউট, ডিজাইন যদি ভালো প্রফেশনাল করতে চাও দেন তুমি অটো লেআউট, এই যে রেড চিলির আইকন রয়েছে, তুমি এটাতেও অটো লেআউট ইউজ করতে পারো, করা উচিত। দেন তোমার এই যে ছোট কার্ড গুলো রয়েছে না উপরে, দেখতে পাচ্ছ টপিংসে? হ্যাঁ হুম, হুম হুম এগুলোতেও অটো লেআউট করা উচিত। একটা আমি একটা করে তোমায় দেখা, জাস্ট একটা নিয়ে নিলাম এরকম। এটা আমরা করে দেবো সাপোজ 30। ওকে, রেক্টাঙ্গেল আর একটা সিজেল ইমেজ লাগবে। Just আমরা দুটো ইলিপস নেবো।
এটা হবে হোয়াইট কালারের এখন তৈরি করবো করে একটা বড় নেবো নিয়ে এবার আমি দিয়ে কি দিল এটা কি দিলাম আর কি দিলাম কেমন রাগ করে মানুষের হুম, তোমার ওটা কনফিউজিং লেগেছে এবার যেটা দেখাবো ওটা আরো বেশি কনফিউজিং লাগছে মনে হয় অটো লেআউট পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করলে আর অসুবিধা হবে না আর এই জিনিসটা না খেয়াল রাখবে এটা যে কোনো ছবিতে হোক বা যা কিছুতেই তুমি ডিজাইন করার আগে তোমার এলিমেন্টের আশেপাশে যেন এরিয়া বেশি নেওয়া না থাকে যেমন এইটার দেখো চিজের ইমেজটা ছাড়াও তো এক্সট্রা অনেকটা জায়গা নেওয়া আছে এবার এটাতেই তুমি যখন অটো হ্যাঁ, লেআউট করতে যাবে তখন প্রবলেম ক্রিয়েট হয় ওই জন্য ওকে, তুমি কোনো ছবি ইউজ করো বা কোনো আইকন কোনো ডিজাইন যা কিছু হোক সেটাতে যেন স্পেস এক্সট্রা না নেওয়া থাকে সেটা দেখে নেবে ওকে। আর কিছু ছিল না আর কিছু ছিল না এবার আমরা করবো এই বাটনটার অটো লেআউট কিন্তু এটা সিঙ্গেল অটো লেআউট হবে না এর মধ্যে অনেকগুলো জিনিস করতে হবে ফার্স্ট আমাদের এই প্লাস আইকনটা নিতে হবে এর সঙ্গে এলিপসটা নিতে হবে হুম, এদের দুজনের একটা অটো লেআউট হবে মন দিয়ে দেখবে এই জায়গাটা একটু কমপ্লিকেটেড এদের দুজনের একটা অটো লেআউট হয়ে গেল এবার আমার এই চিজের সাথে এই সার্কেলটা এটার একটা অটো লেআউট হয়ে গেল হুম, এবার এই ফ্রেমটার সঙ্গে আমার এই ফ্রেমটার এদের দুজনের একটা অটো লেআউট। আচ্ছা এর আইকন বাইরে চলে গেলে আলাদা হুম তো এটা সাথে সিলেক্ট করবো এটা এদের দুজনের মধ্যে হবে হুম, একটা automatic। হয়ে গেছে এবার এর সঙ্গে আমার যে মেন ফ্রেম বা কন্টেনার বলা যায় সেটা হবে একটা automatic। এক সেকেন্ডের মধ্যে আমার আমি খেয়ালই করিনি ফার্স্টে অটো লেআউট করার আগে যে আমার ইয়েটা বাইরে থেকে গেছিল কি বলে ওটাকে এই হ্যাঁ, আইকনটা এই আইকনটার জন্যই আমার অটো লেআউট পুরো ঘেটে গেল ওকে, হুম এই যে
যত নষ্টের গোড়া, এটা আগে ভেতরে নিয়ে নিচ্ছি। এবার প্রথম থেকে আবার করছি, হ্যাঁ। এই প্লাস আইকনটার সঙ্গে সার্কেলের, এদের একটা অটো লেআউট, চিজের সাথে সার্কেলের একটা অটো লেআউট, মিডিল লাইন হবে, হ্যাঁ। এবার এর সঙ্গে আমার এই সার্কেলের একটা অটো লেআউট। এবার এই টোটালটার সঙ্গে আমার এই বাইরের বাটনটার একটা অটো লেআউট। এটা হলো আমার টোটাল কম্পোনেন্ট। এবার বুঝেছো তাহলে কতগুলো অটো লেআউট? হ্যালো? 4-5টা অটো লেআউট হলো টোটাল। হ্যাঁ। হ্যালো ম্যাম, ঠিক আছে, 5টা অটো লেআউট। এবার কোন অটো লেআউটটা কেন করা হয়েছে বুঝতে পেরেছো কি তুমি? হ্যাঁ। ওকে, প্রথমে আমরা এটা অটো লেআউট করছি আমাদের এই আইকনস এর সাথে এই সার্কেলটা যাতে দুটো একসাথে কানেক্টেড থাকে। দেন আমরা এই দুটোকে একসাথে, আর এটা বুঝে বুঝে করবে যে এটার সঙ্গে এটা হুট করে করে দিলাম না। আগে তুমি নিজে যখন ডিজাইন করবে আগে ডিজাইনটা দেখে বুঝে নেবে। প্রথমে সব এলিমেন্ট এক জায়গায় জড়ো করবে, দেন ভাববে যে কোনটার সাথে কোনটা ফার্স্ট কানেক্ট হওয়া উচিত। প্রথমে এই আইকনটার সঙ্গে এই সার্কেলটা কানেক্ট হওয়া উচিত, আর এই ইমেজটার সঙ্গে এই সার্কেলটা কানেক্ট হওয়া উচিত। এই দুটো একসঙ্গে থাকবে। দেন এই দুটো এলিমেন্টের মধ্যে যেন আমার গ্যাপ ঠিক থাকে, তাই জন্য তার মানে আগে এরা কাছাকাছি আছে, আগে আমার এদেরকে কানেক্ট করতে হবে। তারপর আমার এরা কানেক্ট হয়ে গেলে টোটাল ফ্রেমটাকে আমার বাইরের ফ্রেমের সাথে কানেক্ট করতে হবে। এর মধ্যে যদি একটা স্টেপও তোমার ভুলভাল হয় তাহলে কিন্তু তোমার বাটনের পুরো ডিজাইন দিচ্ছে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ ম্যাম। মনে হচ্ছে কনফিউশন আছে। না ম্যাম, বুঝেছি। ফার্স্টে আমরা যে কোনো এলিমেন্টের বাটনটা প্রথমে দেখে নেবো গুছিয়ে, তারপরে সেই হিসাবে আমরা অটো লেআউট ফার্স্টে এইটা যেমনি এখানে এই প্লাসের আইকনের সাথে তোমার সার্কেলটা হচ্ছে, দেন চিজটার সাথে সার্কেলটা, তারপরে প্লাস আইকন চিজ এর সাথে একটা অটো লেআউট, তারপরে ফুল বাটনের একটা অটো লেআউট, হুম। রাইট? সোজা ভাষায় বলতে গেলে একদম ঠিক বলেছো। সোজা ভাষায় বলতে গেলে নিজে আগে খেয়াল করবে যে কার সব থেকে কাছে কে আছে। যে যত বেশি কাছে তার সাথে আগে অটো লেআউট। ইজি ইকুয়েশন। আর সবার লাস্টে থাকবে আমাদের বাইরের ফ্রেম। ওর দিকে আগে তাকানোরই দরকার নেই। আগে আমরা দেখবো ভিতরে যা যা এলিমেন্ট আছে তার কাছে কে আছে। দেন আমরা কাছের কথা অনুযায়ী এক 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 করে করব। সবাই যখন কানেক্টেড তখন আমরা সবাইকে একটা যে ফ্রেম ক্রিয়েট হবে সেটাকে আমরা বাইরের মেইন ফ্রেমের সঙ্গে কানেক্ট করে দেবো। এবার এরকম করে তুমি কম্পোনেন্ট ক্রিয়েট করে নেবে আগে। এখানে যে তিনটে আছে তো, একটা কিন্তু কম্পোনেন্ট ক্রিয়েট করবে, করে তারপর বাকি দুটো করবে। ওকে ম্যাম। মানে এগুলোতে কম্পোনেন্ট ভেরিয়েন্ট দুটোরই কাজ হবে। একটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে, বাকিগুলো হবে সেটার ভেরিয়েন্ট। ওকে। এই ডিজাইনটায় এটাই অটো লেআউট ইউজ হবে। তারপর এই ডিজাইনে আর কোথাও অটো লেআউট ইউজ হয়নি, এটা অটো লেআউটের কাজ হবে। এই যে বাটন টুল আছে না, এই শেয়ারের আইকন দেওয়া, ইউটিউবের আইকন দেওয়া, এগুলোতেও অটো লেআউট ইউজ হবে। নিচের এই সাইজ বাটন এইগুলো গুলো, তো হ্যাঁ হ্যাঁ। অটো লেআউট ইউজ আছে, এইটা তো যা সময় মনে হচ্ছে। হুম। এই সাইজের বাটনটাতে কম্পোনেন্ট ভেরিয়েন্ট অটো লেআউট সবকিছুরই ইউজ আছে। টপিংসেও তাই। দেখে শুনে আস্তে আস্তে চেষ্টা করবে লেসন 7টা। তাহলে এবার আগের দিন বলছিলাম না অটো লেআউটটা শিখে গেলে লেসন 7 স্টার্ট করতে পারবে। তাহলে তুমি লেসন 8 তো করছো, লেসন 8টা হয়ে গেলে লেসন 7টা স্টার্ট করে দেবে। কোথাও কোনো প্রবলেম হলে তো বৃহস্পতিবার ক্লাস হয়। না, মঙ্গলবার একটা ক্লাস আছে, লাস্ট উইকের একটা ক্লাস মিস আছে, সেটা মঙ্গল